নমস্কার, রাধে রাধে। WBHA মাধ্যমিক টেস্ট পেপার 2024-এর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমরা নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এর পার্ট 2-এ 4 দাগে যতগুলো অঙ্ক রয়েছে প্রত্যেকটা অঙ্ক শেখার চেষ্টা করব এবং চেষ্টা করব যে ওই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমরা প্রত্যেকটা অঙ্ক যেন নামাতে পারি। এবার চলো, এখানে বিভিন্ন জায়গায় দেখবে রিপিটেড কোশ্চেন আছে। আমি তারপরেও বেশ কিছু অঙ্ক করিয়ে দেবো, রিপিটেড থাকলেও করিয়ে দেবো, কিন্তু যেগুলো দেখবে রিপিটেড বারে বারে রিপিটেড সেগুলোই যে আসবে তার কোনো গ্যারান্টি নেই। যেটা একবারও আছে হয়তোবা কোনো একটা টেস্ট পেপারে একবার পেলে, তাহলে সেই প্রসেসটা কিন্তু একটু বেশি করে করতে হবে, কারণ তুমি রিপিটেড প্রশ্নগুলো কী করছো, বারে বারে কিন্তু করছো। কিন্তু যে প্রশ্নটা একবার দুবার আসছে সেটা কিন্তু তুমি সেই একবার দুবারই করছো, এই কারণে ওই ধরনের প্রশ্ন একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো, সেট 6 পার্ট 2। আর আমার এই ভিডিওগুলো আমি ক্রস চেক করি না, সেই বিধায় হয়তোবা কোথাও কি হতে পারে, সামান্য ভুল থাকতে পারে। যদি ভুল থাকে সেই রূপ, তাহলে সেটা আমাকে লিখে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবে। হোয়াটসঅ্যাপের নাম্বার ডিসক্রিপশনে রয়ে গেছে। এবার দেখো 1 নম্বর কী বলেছে, 400 টাকায় 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? এটা অনেকবার এসছে, আমি আর লিখছি না। আমরা জানি কি P × 1 + R/100। এখানে যা যা তথ্য দেওয়া আছে সেগুলো লিখে নেবে আগে। প্রথম সেটে আমি দেখিয়ে দিয়েছি। হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কি, চক্রবৃদ্ধি, সেটাকে আমরা a দিয়ে প্রকাশ করি। এখানে P কত 400, 1 + R কত, আর তোমার এখানে যেহেতু নেই, আর 100, n কত 2 ইকুয়াল টু 441। 400 ওই পাশে গিয়ে কী হবে, ভাগ হবে 1 + R/100, তার কি হোল স্কোয়ার। 441 ডিভাইড বাই কত 400। 400 কার স্কোয়ার, একটুখানি জুম করি দেখতে সুবিধা হবে। হ্যাঁ, 400 কার স্কোয়ার 20 স্কোয়ার, আর 441 কার স্কোয়ার 21 স্কোয়ার, তাহলে তার হোল স্কোয়ার করলাম। বা এবার দেখো এখানে স্কোয়ার এখানে স্কোয়ার যদি বাদ দিয়ে দিই, তাহলে 1 + R/100 ইকুয়াল টু কত 21/20। তাহলে এখানে R/100, আর 1 যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে, এই পাশে যোগ আছে ওই পাশে গেলে বিয়োগ হবে। 20 লসাগু, 21 মাইনাস কত 20 ইকুয়াল টু 1/20। তাহলে R/100 ইকুয়াল টু 1/20। 0 0 একটা কেটে দাও, 2 দিয়ে কাটো কত 5, অতএব R ইকুয়াল টু কত 5, এত %। এটা ক্যালকুলেশন। এর আগে যেটুকু লিখতে হবে সেটা কি, ধরি এখানে প্রদত্ত কি, আসল ইকুয়াল টু 400 টাকা, সময় n ইকুয়াল টু 2 বছর, আর চক্রবৃদ্ধি সুদ বা সমূল চক্রবৃদ্ধি a ইকুয়াল টু 441 টাকা। ধরি চক্রবৃদ্ধি সুদের হার R%, যেহেতু আমাকে আর বের করতে হয়েছে তাহলে আরটাকে ধরতে হবে। তাই কি বলেছে, একটা অংশীদারি ব্যবসায় ABC এর মূলধনের অনুপাত। এখানে প্রত্যেকটা জিনিস লিখে নেবে যে একটি অংশীদারি ব্যবসায় ABC এর মূলধনের অনুপাত, তাহলে আমি শুধুমাত্র সংক্ষেপে লিখছি A/B/C ইকুয়াল টু কত 1/6:1/5:1/4। প্র্যাকটিসের সময় এইভাবে প্র্যাকটিস করবে। এবার 6, 5 আর 4 এর লসাগু কত, কী হলো কাঁপছে কেন, 6, 5 আর 4 এর লসাগু কত? কারো যদি মনে হয় বুঝতে পারছি না, তাহলে লসাগুটা বের করতে পারো। একে কত দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়। ওকে, তাহলে এখানে 3, 5 কত 2, আর কমন কিছু নেই। 3 দুগুণা 6, 5 6 30, 30 দুগুণা 60, তাহলে লসাগু কত 60 হলো। এবার প্রত্যেককে আমি কি করব, এই লসাগু দিয়ে গুণ করে দেবো অনুপাতে। অনুপাত মানে কি, এক কথায় ভাগ। সুতরাং আমি এখানে 60 দ্বারা গুণ করলেও 60 60 কিন্তু সব জায়গা থেকে আমি কেটে দিতে পারি। 6 দিয়ে ভাগ করো কত হয় 10, 5 দিয়ে ভাগ করো কত হচ্ছে 5 × 60, 4 দিয়ে কাটো 5 15 60 1:15। এবার এখানে কি লিখবে, আনুপাতিক যোগফল।
আনুপাতিক যোগফল কত? 10 প্লাস 12 প্লাস 15, এই অনুপাত যেগুলো পেয়েছি সেগুলো যোগ করে দাও, কত হচ্ছে? 37। এখন আমাদের কি বলেছে, বছরের শেষে এত টাকা লাভ হলে সি এর লাভ্যাংশ কত? এখানে লিখবে কি মোট লাভ 3700 এত টাকা, অতএব সি এর লাভ্যাংশ তাহলে কত হচ্ছে? 3700 ইন্টু বা এত এর 37 ভাগের, বলছে কি 37 ভাগের কত ভাগ? সি এর ভাগ কত? 15। তাহলে 37 7 কেটে 1 হচ্ছে, 0 0 কেটে বসিয়ে দাও, কত হচ্ছে? 1500 টাকা। বোঝাতে পারলাম? নেক্সট কোশ্চেন চলে আসছে। a/2 = b/3 = c/4। এখান থেকে যে উপরের অংশটুকু দিয়েছে, কি বললাম? এই যে উপরের অংশটুকু দিয়েছে, এখানে আমি শুধুমাত্র কি করব, যার সঙ্গে যা গুণ আছে সেটা আমি করে নিচ্ছি, বা এখানে এর সঙ্গে কত গুণ আছে? 2, তাহলে 2a/ কত? 2 এর সঙ্গে কত গুণ, মানে উপরে যা গুণ করবো নিচেও তাই গুণ করবো, কত হবে তাহলে? 4। তাহলে কত পাচ্ছি? 4। আর এখানে কত আছে? 3। তাহলে এখানে এক কাজ করতে পারো, -3 আছে, তাহলে -3 দিয়ে গুণ করলাম উপরে নিচে, -3b, 3 দিকে 9, -9। আর উপরে কত আছে? 4c। তাহলে এখান থেকে আমি কি করব? 4 × c, 4c, আর উপরে 4 দিয়ে গুণ করেছি, তাহলে নিচে 4 4 কত? 16। বাহ। এবার দেখো, এটাকে এইভাবে লিখতে পারি, কি বললাম? এটাকে এইভাবে লিখতে পারি, কেমনভাবে? যে উপরে যে পদগুলো আছে সেগুলো আমি যোগ করব এবং নিচে যে পদগুলো আছে সেগুলো যোগ করব। তাহলে কত হলো? 2a - 3b + 4c, এখানে 4 - 9 + 6 = তাহলে এখানে 2a - 3b + 4c ডিভাইড বাই এটা কত হচ্ছে? 20। 20 থেকে 9 চলে গেল, তাহলে কত হচ্ছে? 11। এখন তুলনা করে পাই, বা একে এখান থেকে থাক, তুলনা করে পাই। কার সঙ্গে কার তুলনা করছে? 2a - 3b + 4c ডিভাইড বাই কত ছিল আমাদের? p। এইখানে p ছিল, তাহলে প্রত্যেকটা অনুপাত সমান, তাহলে এইটার সঙ্গে 2a - 3b + 4c ডিভাইড বাই 11। অতএব এখান থেকে p = কত? 11। তুমি অন্যভাবে লিখতে পারো, আমি এইভাবে লিখলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। তোমার যেটা ভালো লাগবে তুমি লিখতেই পারো। আমি কি করেছি? উপরে পদগুলো যোগ করেছি আর এখানে নিচের পদগুলো যোগ করেছি। এটা করা যায়, অসুবিধার কিছু নেই। এই সম্বন্ধে আমার একটা ভিডিও আছে, তোমাদের যদি দরকার হয় হোয়াটসঅ্যাপ করবে, আমি লিঙ্কটা তোমাদেরকে পাঠিয়ে দেবো। যোগ ভাগ প্রক্রিয়া, বিয়োগ প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া, এই সমস্ত প্রক্রিয়ার একটা সংক্ষেপে ভিডিও রয়েছে 8-10 মিনিটের, সেটা দেখলে এই পুরো বিষয়গুলো ক্লিয়ার হবে, কেন হয় কেন হয় না। এবার এইখানে দেখো x/y = কত বলেছে? 3/4 হলে এখানে এই মানটা জিজ্ঞেস করেছে, তাহলে এখান থেকে ধরি x = 3k ও y = কত? 4k। এখন কত আছে? 3y - x, 3y কত? -x = 2x + y, 3y - x। এবার দেখো 3y আছে, 3y 3 × y, তাহলে 3 × y মানে 4k × 4k, এখানে আমি ব্র্যাকেট দিয়ে দিই 4k - x, x × x এর সঙ্গে কিছু নেই, x = কত আছে? 3k, 3k লিখে দিলাম, দেখো 2 × x = 3k প্লাস y = কত? 4k। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 3 4 12, 12 থেকে 3 চলে গেল, তাহলে কত হচ্ছে? 9k, 3 2 6, 6 4 10, 10k। উভয় পক্ষ থেকে কে কেটে দিলাম, = 9/10।
এটাই আমাদের অ্যান্সার। 3 হয়েছে, হ্যাঁ 4 হলো 5। ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি ব্যাস, কি বললো? ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি ব্যাস সি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু, সি কি বলেছে? বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু। ও বি সি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে ও সি এ এর মান কত তা আমাদের হিসাব করতে বলেছে। চলো দেখি। বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত, আমার কাছে একটা কম্পাস আছে, সুন্দর করে একটু আঁকার চেষ্টা করি। কম্পাস ইউজ করার অভ্যাস করবে এখন থেকে, এর পেছনে অনেকগুলো কারণ আছে। পরীক্ষা হলে না হলে হাতে করবে, তখন স্যার খাতাটা সেভাবে গুরুত্ব দেবেন না, কারণ তোমার খাতায় মোটামুটি একটা সৌন্দর্য যেটা ভাবটা সেটা নেই। এই কারণে যত পারবে সুন্দর করে খাতা লিখবে। ওকে, এবার দেখো এ বি হলো আমাদের কি ব্যাস ও কেন্দ্রীয় বৃত্তের। এখন কি বলেছে? বলেছে যে ও বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে ও বি সি 60 ডিগ্রি মানে 3টে বাহু সমান হবে, এই পজিশনে নিলে হবে হয়তো। তাহলে এটা যদি সি বিন্দু হয়, এটা থেকে এটাকে যোগ করে দিচ্ছি। ওকে, বলছে এবার ও সি একন, ও সি একন এর মানটা কত? এটা দেয়া আছে তোমার কত? 60 ডিগ্রি। বাকিটা কি? এবার একটা জিনিস খেয়াল করো তো, এ সি বি কোণ এটা কি? অর্ধবৃত্তস্থ কোণ। এটা যদি ব্যাস হয়, এটা যদি ব্যাস হয় তাহলে এটা অর্ধবৃত্ত, আর অর্ধবৃত্তস্থ কোণ মান কত? 90 ডিগ্রি। চিত্রে এ সি বি কোণ ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি, কারণ অর্ধ বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? এখন কোণ এ সি ও কোণ ইকুয়াল টু এ সি ও কোণ ইকুয়াল টু এ সি বি কোণ, এ সি বি কোণ মানে পুরো কোণ থেকে যদি ও সি বি কোণটা বাদ দিয়ে দিই, ও সি বি কোণ বাদ দিয়ে দিই, তাহলে কত? 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি আমি বাদ দিয়ে দিলাম, কত পাচ্ছি? 30 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন 6 নম্বরে কি বলেছে? এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। কি বলেছে? এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তার এ বি বাহুকে এক্স পর্যন্ত বাড়ানো হলো, বর্ধিত করা হলে এবার এক্স বি সি কোণ ইকুয়াল টু কত ডিগ্রি আছে? 82 ডিগ্রি, এবং এ ডি বি কোণ ইকুয়াল টু 47 ডিগ্রি আছে। তাহলে বি এ সি কোণ এর মান কত? একটা জিনিস, চলো আবার বৃত্ত একটা আঁকি সুন্দর করে। এখানে বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের কথা একটা, এ বি সি। তাহলে এটাকে আমি এ নিলাম, এভাবে নিলাম, 90 ডিগ্রি একটু বড়, এটা নিলাম, এখান থেকে এতে টানলাম। এবার এ বি সি ডি, এ বিকে কী করা হয়েছে? বাড়ানো হয়েছে। এই যে কোণটা, এটা কত ডিগ্রি? 82 ডিগ্রি, তাই তো বলেছে? 82 ডিগ্রি বলেছে। ওকে, এবার এখান থেকে কি বলেছে? কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের এই যে এক্স পর্যন্ত বানানো হলো, এক্স বি সি কোণ ইকুয়াল টু 82 ডিগ্রি, আর এ ডি বি কোণ, এ ডি বি কোণ অর্থাৎ এই কোণটা যদি আমি যোগ করে দিই, এ ডি বি কোণ, এই কোণটা কত আছে? 42 ও 47 ডিগ্রি হলো। বাকি কোণের মান কত? একটা জিনিস খেয়াল করো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। কি 180 ডিগ্রি, হ্যাঁ, তার মানে এটা যা হবে তার বিপরীতে। ওকে, আরেকভাবে মনে রাখতে পারো যে এই যে বহিস্থ কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বহিস্থ কোণ হবে অন্তস্থ বিপরীত কোণের সমান। অন্তস্থ বিপরীত কোণ মানে অন্তস্থ কোণ এটা, এই 82 ডিগ্রি অন্তস্থ কোণ কোনটা? এটা। এর বিপরীত কোণটা কোনটা? এইটা। তাহলে এটা 82 হলে এটা কত হবে? টোটাল মিলে 82।
তাহলে আমি দুইভাবে লিখতে পারি। কোণ এ বি সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, এক সরল কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, তার থেকে আমি 82 ডিগ্রি বাদ দিয়ে দিলাম। তাহলে কত পাচ্ছি? এখান থেকে হচ্ছে আমার বাদ দিলে কত হয়? 8 আর 9 98 ডিগ্রি। এটা আবার কোণ এ বি সি কোণ, এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। মানে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের বিপরীত কোণদ্বয়ের বৃত্তস্থ যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। অতএব এ ডি সি কোণ, এ ডি সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এ বি সি কোণটা বাদ দিলাম, এ বি সি কোণ। তাহলে 180 ডিগ্রি মাইনাস কত? 82 ডিগ্রি। কত পাচ্ছি আমি? 98 ডিগ্রি। তাহলে কত পাচ্ছি? 82 ডিগ্রি। এবার অতএব এখন দেখো এ ডি বি কোণ প্লাস বিসি বিডি সি কোণ ইকুয়াল টু কত? এ ডি সি কোণ। তাহলে এখান থেকে আমি শুধুমাত্র বিডিসিটা আমি রাখছি, এডি সি কোণ মাইনাস এডি বি কোণটা বাদ দিয়ে দিলাম। তাহলে কত আসলো? টোটালটা 82 ডিগ্রি মাইনাস কত? 47 ডিগ্রি। এখান থেকে উত্তর কত আসবে? বিয়োগ করলে 35 ডিগ্রি। আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। তাহলে তুমি কিন্তু এমসিকিউ আসলে পারে যে কাজটা করবে, এটা যদি এমসিকিউতে চলে আসে তাহলে এখান থেকে সোজা 82 ডিগ্রি, তার মানে এটা 82 ডিগ্রি, 82 থেকে 47 বাদ দিয়ে দেবো। তাহলে কত হয়ে যাবে? 35 ডিগ্রি। বহিস্থ যে কোণটা থাকবে তার অন্তস্থ বিপরীত কোণ বহিস্থ কোণের সমান। তাহলে এ ডি সি কোণ ইকুয়াল টু কত? 82 ডিগ্রি। তুমি এইভাবে লিখতে পারো, কিন্তু তোমাকে লিখতে হবে অন্তস্থ বিপরীত কোণের কী হবে? সমান হবে। তাহলে এখান থেকে 82 থেকে 47 বাদ দিয়ে দিলে তাহলে থাকছে কত? 35। এটা এমসিকিউর ক্ষেত্রে এত সহজভাবে করা সম্ভব। নেক্সট তারপরটা দেখো কি বলেছেন। 6 হয়ে গেল, 7। পাশের যে চিত্রটি আছে 6 নম্বর কি বলেছেন? এ বি সি ডি চিত্রে এ বি সি 90 ডিগ্রি, এ বিডি লম্ব এসি, বিডি লম্ব কি? এসি। এ বি ইকুয়াল টু 5.7, বিডি ইকুয়াল টু 3.8 আর সিডি ইকুয়াল টু 5.4। কত আছে? 5.4। তাহলে এখান থেকে বিসি এর মান জিজ্ঞেস করে, বি আর সি এর মান জিজ্ঞাসা করেছে। তাহলে আমি চিত্রটাকে একটু ঘুরিয়ে লিখছি, ঘুরিয়ে আঁকছি। এটা নাম দিচ্ছি এ বি সি, বড় বাহুটা এসি ছিল, তার মানে এসি, আর এটা হলো বি। বি থেকে এর উপর একটা লম্ব টানা হয়েছে, এটা কত? ডি। তাহলে এখান থেকে কত কত মান আছে? এ বি ইকুয়াল টু 5.7, বিসি বিডি ইকুয়াল টু 3.8 আর সিডি ইকুয়াল টু 5.4। এখানে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আমাদের কি চেয়েছে? আমাদের কাছে চেয়েছে বিসি। দাঁড়াও, বিসি চেয়েছে, বিসি এর দৈর্ঘ্য কত? চলো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা এই বাহু দুটো দেখো, আমরা জানি বলে যেটা লিখবে এটা বইতে পেয়ে যাবে, এই ধরনের অঙ্ক পেয়ে যাবে। সূত্রটা বলে দিচ্ছি। এই যে লম্ব বিডি, যে লম্বটা থাকবে, লম্ব স্কোয়ার ইকুয়াল টু এই যে এসি বাহুকে দুটো ভাগে ভাগ করেছে তার দুটো ভাগের গুণফল, এডি ইন্টু সিডি। তাহলে এখান থেকে ভালো করে দেখো, বিডি তার হোল স্কোয়ার কত? তাহলে 3.8 তার স্কোয়ার। এডি কত? জানি না। সিডি কত? 5.4। তাহলে এডি আমি রেখে দিলাম। তাহলে 3.8 ইন্টু 3.8 ডিভাইড কত?
5.4, একটা দশমিক তুলে দিলাম। এবার একে গুণ করে ভাগ করলে আসছে কত? 8 আমার কাছে করা আছে, সরি 2.67। জিনিসটা বুঝে নাও, এডি পাচ্ছি কত? 2.67। এই ধরনের জটিল ক্যালকুলেশন দেবে না, তোমাদের এত বড় বড় গুণ করতে দেবে না, আর যদি দেয় একবার করে নেবে, অসুবিধা নেই। তাহলে এখান থেকে এসি কত? এসি কত? এসি ইকুয়াল টু এডি প্লাস সিডি। এডি কত? এডি হলো 2.67, সিডি কত? 5.4। তাহলে যোগ করলে কত হচ্ছে? এখান থেকে 7, 10, 5.4 আছে, 7, এখানে যে শূন্য বসাই, তা এখানে 5.4 আছে কি? আমি দেখেন, ও সরি, এবি ইকুয়াল টু 5.7 ছিল, 5.7 বসাবে। এখানে 5.7 এর ক্যালকুলেশনই করা আছে এইখানটায়, 5.7 শূন্য, 7, 7, 6, 12, 13, 13, 3, কি কিছু একটা গন্ডগোল হয়েছে মনে হয়, 2 আর 5, 8। এবার চেক করে নিই, বললাম না একটু ভুল করেছি, এখানে 5.4ই ছিল, কি করছি, 5.4, তাহলে এখানে 5.4 যোগ করে দিচ্ছি। 5.4 যোগ করলে এখানে যেটা হচ্ছে 8.07, অ্যাবসলিউটলি মোটামুটি 8.1 এর কাছাকাছি। এবার তোমরা দেখবে উত্তরে এসি এর মানই বসানো আছে 8.1। এবার তুমি যদি চাও যে বিসি আমি বের করব, তাহলে বিসি বের করার নিয়ম কি? বিসি তো আমার একটা, এটা ধরো, এটা কি অতিভুজ, তাহলে অতিভুজ কত? 8.1 তার হোল স্কোয়ার মাইনাস বিএ মানে কত? 5.7 তার হোল স্কোয়ার। ক্যালকুলেশন করবে, বিসি বেরিয়ে যাবে, কিন্তু আমাদের উত্তর দেওয়া আছে কিসে? এসি এর উত্তর দেওয়া আছে। আমাদের এখানে দরকার হয় তুমি এসি বসিয়ে নিতে পারো, কারণ কি এটা এরপরে আরও ক্যালকুলেশন, সুতরাং এই পর্যন্ত তোমাদের দেবে না। এখানে এসি এর মানটা দেওয়া রয়েছে, উত্তরে যে মানটা দেওয়া আছে সেটা এসি এর মান, এখানে এসি লিখতে পারো তুমি। তারপরে 8 নম্বরে কি বলেছে? 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা। 4 COSE কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা। এখান থেকে কি বলেছে ভালো করে বোঝো নাও, এর সর্বনিম্ন মান কত? ভালো করে বোঝো তো, এর সর্বনিম্ন মান এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে জিনিসটা করবে, দেখো এটা আমার সূত্রে পড়ছে 2 কোসেক আলফা তার হোল স্কোয়ার প্লাস 3 সাইন আলফা তার কি হোল স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে একে আমি এরকম লিখতে পারি 2 কোসেক আলফা প্লাস 3 সাইন আলফা তার কি করব? হোল স্কোয়ার মাইনাস, কি বললাম, মাইনাস 2 ইন্টু এ 2 কোসেক আলফা ইন্টু 3 সাইন আলফা। ক্লিয়ার? এরকমই কিন্তু মাইনাসও বসাতে হবে, মাইনাস বসালে এখানে কী হবে? প্লাস। তাহলে এখান থেকে আমি বসাচ্ছি, তাহলে সর্বনিম্ন মান বলেছে, তাহলে এটাকে আমি মাইনাস বসিয়ে দিচ্ছি, এটাকে প্লাস বসিয়ে দিচ্ছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস ভালো করে খেয়াল করো, মাইনাস বসালাম কি বলে? আমার কাছে কিন্তু দুটো সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর কত? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। আমি এই সূত্রটা কাজে লাগালাম। তাহলে দেখো হোল স্কোয়ারের সূত্র কি বললাম? হোল স্কোয়ারের সূত্র এ তো হয় গ্রেটার দেন ইকুয়াল টু 0, কী হবে? গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমার সব থেকে ছোট মান হয়, অর্থাৎ এর মান যদি 0 হয়, তাহলে কি বললাম? এটুকুর মান যদি 0 হয়, এর মান সর্বনিম্ন কখন হবে? যখন এটুকুর মান 0 হবে। আর যদি এটুকুর মান 0 হয়, তাহলে এইটুকুর মান সর্বনিম্ন হবে। তাহলে সেই কথা আমি বলতে পারি, বা 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস 4 কজ আলফা সাইন আলফা কত হয়? 1 হয়। 3 দুগুণা 6, 6 দুগুণা 12,
তাহলে 12। তাহলে এখান থেকে আমি বলতে পারি এটা যদি 0 হয় তাহলে এটা 0 থেকে বড় হতে পারে, 0.1 হতে পারে, 0.2 হতে পারে, 1 হতে পারে, যে কোনো কিছু হতে পারে এর মান এখানে। তাহলে 0 যদি হয়, শুধুমাত্র এইটুকুর মান যদি 0 হয় তবেই এটার কি হবে, সর্বনিম্ন মান হবে 12। আর যদি এটা 0 থেকে বড় হয় তাহলে অবশ্যই 12 সঙ্গে যোগ হতে হতে থাকবে, তাই তো? 12 সঙ্গে কি হবে, সেই মানটা কি হবে, যোগ হতে থাকবে। তাহলে আমি কি বলতে পারি, সর্বনিম্ন মান কত, এখানে 12, এখানে যে পদটুকু থাকবে। এবার যদি সর্বোচ্চ বলতো, কি বললাম, সর্বোচ্চ বলতো, তখন আমি এখানে প্লাস করতাম, তারপরে এখানে ক্যালকুলেশন করতাম, তাহলে এখানে কি আসতো, প্লাস করলে তাতে তো পার্থক্য আসতো না, সর্বোচ্চ -12 হয়ে যেত না। সর্বনিম্নই চাইবে আপাতত, দেখি সর্বোচ্চ চাইলে আমি একবার চেক করে দেখবো কি হয়। তোমরা একবার চেক করে দেখো, অঙ্ক হলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিও। তারপর দেখো tan 4 থিটা tan 6 থিটা ইকুয়াল টু 1 হলে থিটা এর মান কত। এই ধরনের অঙ্ক বেশ কয়েকবার আসছে, একটা সেটের মনে আমার করানো হয়নি, দেখলাম একজন করে হোয়াটসঅ্যাপে দিয়েছে, আমি বললাম এটা হয়নি, দেখো কেউ পারলে করো, আমি দেখছি, শেষে আমি করে দিচ্ছি। ইকুয়াল টু 1। এবার দেখো tan 4 থিটা tan 6 থিটা এখানে থাক, 1 বাই কত, tan 4 থিটা লেখা যায়, একেবারে কত লেখা যায়, cot 4 থিটা। তাহলে cot আর tan কি হয়, একেবারে পুরোক্ষণ। তাহলে কত লিখি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে 4 থিটা ইকুয়াল টু কত, cot থিটা, তাই তো? tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত, cot থিটা। তাহলে অতএব 6 থিটা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। এখান থেকে 6 থিটা প্লাস 4 থিটা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। তাহলে 10 থিটা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত, 9 ডিগ্রি। ঠিক একইভাবে কিন্তু সেট 4-এর অঙ্ক এরকম একটা আছে, সেটা করতে হয়, করে নেবে। যদি অসুবিধা হয় বলবে, আমি অঙ্কটা পাঠিয়ে দেবো। নেক্সট, বাদ যায়নি তো একটা, 10 নম্বর। একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান হলে অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের অনুপাত কত সেটা বের করো। ওকে, একটা অর্ধগোলক কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত সেটা লিখবে, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 3 পাই আর স্কোয়ার। ও গোলকের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করতে বলেছে, এখানে কি বলছে, এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত বলেছে, 4 পাই আর স্কোয়ার, তাই তো? এবার দেখো দুটোর কি বলেছে, দুটোর কিন্তু ব্যাসার্ধ কি সমান বলেছে না, তাহলে এটাকে r1 হচ্ছে, এটাকে কি ধরবো, r2 হচ্ছে। সমান হলে এবার কি বলছে, এদের দুটোর যে ক্ষেত্রফল সেটাকে বলেছে সমান হলে অর্ধগোলাকারের নিরেটের ব্যাসার্ধের অনুপাত কত। তাহলে শর্তে আমি কি বলবো, এটা অর্ধগোলকের ক্ষেত্রে 3 পাই r1 তার হোল স্কোয়ার ইস টু 4 পাই r2 তার হোল স্কোয়ার, এটা সরি r1 তার হোল স্কোয়ার, পাই পাই কেটে গেল, তাহলে এখানে থাকছে কত, r1 তার হোল স্কোয়ার বাই r2 তার হোল স্কোয়ার 4/3। এবার একে যদি আমি রুট করে দিই উভয় পক্ষে, তাহলে এখানে কত থাকছে r1, এখানে কত থাকছে r2। 4-এর রুট কত হয় 2, 3-এর রুট √3। অতএব r1 ইস টু r2 ইকুয়াল টু কত পাচ্ছি, 2 ইস টু √3। এবারের অঙ্কটা কি বলেছে, 10, 11। একটি ঘনকের প্রত্যেকটি ধার 50% বৃদ্ধি করা হলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। প্রথমে লিখবে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য a একক, তাহলে ঘনকের প্রতি বাহুর ঘনকের ঘনফল হলো কত, a কিউব। তাহলে 50%
বৃদ্ধিতে কি বলছে 50% বৃদ্ধিতে ঘনকের বাহু কত হচ্ছে এ প্লাস আগে এ ছিল, তারপরে এর উপর কত বেড়েছে 50%, মানে 50/100, 1/2, লসাগু কত 2a 2a প্লাস a ইকুয়াল টু 3a/2। তাহলে দেখো এবার নতুন ঘনফল কত হলো 3a/2, তার কি হবে কিউব। তাহলে এখান থেকে আমি বলতে পারছি এখানে কত হচ্ছে 9a³ ডিভাইড বাই 4। তাহলে বৃদ্ধি কত 9a³ ডিভাইড বাই 4। এখানে কিন্তু ঘন লিখবে, ঘন, সেমি থাকলে সেমি, মিটার থাকলে মিটার। এবার যেহেতু আমার প্রত্যেকটি ধার এত বৃদ্ধি পেয়েছে, তাহলে আমাকে সেমি কিছু দেওয়া হয়নি, সেমি বা মিটার দেওয়া হয়নি, তাহলে ঘন একক লিখবে। তাহলে এটা থেকে আমি a³ বাদ দিলাম, লসাগু কত 4, 9a³ মাইনাস কত করলাম 4a³ ইকুয়াল টু 5a³। 9টা থেকে 4টে চলে গেল বাই কত 4। শতকরা বৃদ্ধি কত, শতকরা বৃদ্ধি জানো তো, বৃদ্ধি 5a³ ডিভাইড বাই কত 4। এটা বৃদ্ধি কার উপর বৃদ্ধি পেয়েছে, প্রথমটা কত ছিল a³ বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে 100 গুণ করতে হয়, এখানে ইকুয়াল চিহ্নটা দেবে। তাহলে a³ কেটে গেল, 5 বাই কী থাকলো 4 থাকলো, 100 রইল, তাই রেখে দিলাম। এটার সঙ্গে এটা কত হয় 25 ইকুয়াল টু 125% উত্তর। এটা লিখবে, এখানে 125 লিখবে, অতএব বৃদ্ধি পায় 125%। যেহেতু এক পাশে শতকরা লিখেছি, তার সেই কারণে আমি এখানে পার্সেন্টেজ দিতে পারছি না। একই অঙ্কে দুবার পার্সেন্টেজ ব্যবহার করা যায় না, মানে একই লাইনে শতকরা লিখেছি তাহলে পার্সেন্টেজ দিতে পারবো না। তাহলে বৃদ্ধি লিখে এখানে আমি পার্সেন্টেজ তখনই দিতে পারবো যখন আমি এখানে শতকরা লিখবো না। নেক্সট কোশ্চেন, এই অঙ্কটা দেখো অনেকবার এসছে। ইউ ইকুয়াল টু দেওয়া আছে কি, আমরা জানি সামেশন এ পাই ইউআই সামেশন এ পাই ইকুয়াল টু কত ইউআই। তাহলে এখান থেকে সামেশন এত ইকুয়াল টু 100, এ পাই ইকুয়াল টু কত 20, এটা ইকুয়াল টু 20, আর এ পাই ইকুয়াল টু 100 দেওয়া আছে, ইউআই ইকুয়াল টু কত দেওয়া আছে 25, অ্যান্সার হবে 27। ও এখানে বাদ চিহ্ন দেবে, এটা থেকে এটা যদি কাটি কত হচ্ছে 5, এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে 2 কিছু নেই, মানে এর সঙ্গে গুণ হচ্ছে 2 ইকুয়াল টু xi মাইনাস 25। তাহলে xi ইকুয়াল টু কত হচ্ছে 2 প্লাস 25 ইকুয়াল টু কত 27। আশা করি পুরোটা বুঝতে পেরেছো, কোথাও অসুবিধা হলে সেটা অবশ্যই বলবে। হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে ডিসক্রিপশনে, আই হ্যাভ ডান অবশ্যই লিখে দেবে যেহেতু আমার সঙ্গে পুরোটা করেছো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। অনেকে দেখছি যে ভিডিও না দেখে ভিডিও ডাউনলোড করেছে, হয়তো কখনো দেখলো, দেখার পরে আবার এসে কমেন্ট করবে আই হ্যাভ ডান, কারণ আমি তো ওয়াচ টাইম কতটা হচ্ছে সেটা দেখা যায় আমার কাছে। তো এই কারণেই বলছি যে যেখান থেকেই তুমি শেষ করো অবশ্যই বলো আই হ্যাভ ডান। ডাউনলোড করেও যদি দেখো তাতেও আমার কোনো ক্ষতি নেই, তোমার উপকার হলে আমি তোমার সঙ্গে আছি। চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এতক্ষণ যদি লাইক না করে থাকো, যদি তুমি ডাউনলোডও করে থাকো, তাহলে অবশ্যই ভিডিওতে গিয়ে একবার লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে এত দূর থাকার জন্য সঙ্গে।